হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো ভারতের ইতিহাস। এটা পার্ট 3। এর আগে দুটো পার্ট হয়ে গেছে। যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, ওখানে গিয়ে তোমরা চেক আউট করে নিও অবশ্যই। এই সেটগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে, কেননা ইতিহাসের টোটাল প্যাকেজ তোমাদের এই সেটগুলোতে করানো হচ্ছে। আদিম যুগ থেকে একদম ভারতের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত যত প্রশ্নোত্তর আছে ইম্পর্টেন্ট, সেগুলো করানো হচ্ছে। তার সাথে প্রিভিয়াস ইয়ারের 1999 সাল থেকে টিল ডেট পর্যন্ত আজ পর্যন্ত যত গভর্নমেন্ট এক্সামের প্রশ্ন তোমাদের এসেছে ইতিহাস থেকে, সেই প্রশ্নগুলো এই সেটগুলোর ভেতরে রয়েছে। সমস্তটাই ইনক্লুড করে দেওয়া হয়েছে। রিসেন্ট এক্সামগুলোতে যে টপিকগুলোর উপর বেশি প্রশ্ন আসছে হিস্ট্রি থেকে, সেই টপিকগুলোর উপর কোশ্চেন রেডি করে এই সেটগুলোর ভেতরে ইনক্লুড করে দেওয়া হয়েছে, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সেটা স্টেট গভর্নমেন্ট এক্সাম হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হোক, সেই দুটো এক্সামই তোমাদের খুবই ভাইটাল। এই সেটগুলো তোমাদের এই সেটগুলো প্র্যাকটিস করলে অনেকটাই তোমাদের হেল্পফুল হবে। এই সেটগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, আশা করি তোমাদের এক্সামে অনেকটাই কাজে লাগবে। তোমাদের এই পার্ট 3-তে আধুনিক ভারতের ইতিহাস আছে, পার্ট 1 এবং পার্ট 2তেও আধুনিক ভারতের ইতিহাসই চলছে। পরপর তোমাদের চ্যাপ্টার অনুযায়ী ক্লাসগুলো আমি টোটাল করিয়ে দেবো, প্রিভিয়াস ইয়ার তার সাথে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। এছাড়াও আমি তোমাদেরকে লুসিয়েন্টের বাংলা ভার্সানে ক্লাস করাচ্ছি। অবজেক্টিভ জেনারেল নলেজ যে লুসিয়েন্ট বইটা আছে, সেই বইটার বাংলা ভার্সানে টোটাল তোমাদের ক্লাস করানো হচ্ছে। বায়োলজি, জিওগ্রাফির অলরেডি অনেকগুলো ক্লাস তোমাদের হয়ে গেছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, ওখানে গিয়ে চেক আউট করো, বা তোমরা প্লেলিস্টে গিয়েও চেক আউট করতে পারো, সেখানে তোমরা পেয়ে যাবে। অবশ্যই ক্লাসগুলো করো, অন্যদের থেকে এগিয়ে থাকতে অবশ্যই তোমাদেরকে এই ক্লাসগুলো করতে হবে। চলো শুরু করা যাক। আজকে পার্ট 3 আমরা দেখে নেব প্রথম প্রশ্ন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কোন মাসে বলতে হবে? জানুয়ারি, মার্চ, আগস্ট নাকি ডিসেম্বর? এটা এসএসসি সিপিও 2009 প্রশ্নটা এসেছে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল আগস্ট মাসে। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 2 নম্বর প্রশ্ন দেখো, এটা ম্যাচ করতে দিয়েছে তালিকা 1-এর সাথে তালিকা 2। বাম দিকে কেশব সেন, দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরঙ্গ, সৈয়দ আহমেদ খান আছে। ডান দিকে প্রার্থনা সমাজ, ব্রাহ্ম সমাজ, আলিগড় আন্দোলন, আর্য সমাজ। এটা ম্যাচ করলে রাইট আনসার কোনটা হবে দেখে নাও। কেশব সেনের সাথে হবে ব্রাহ্ম সমাজ, দয়ানন্দ সরস্বতীর সাথে হবে আর্য সমাজ, আত্মারাম পাণ্ডুরঙ্গের সাথে হবে প্রার্থনা সমাজ, আর সৈয়দ আহমেদ খানের সাথে হবে আলিগড় আন্দোলন। বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা এসএসসি সিপিও 2009 প্রশ্নটা এসেছে। পরবর্তী 3 নম্বর প্রশ্ন আমরা দেখব, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন বলতে হবে। তাহলে এটা রাইট আনসার কি হবে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি ছিলেন জর্জ উইল। অপশন 1 হচ্ছে রাইট আনসার। পরবর্তী 4 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন ব্যক্তিত্ব গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত? বালগঙ্গাধর তিলক, দাদাভাই নৌরোজি, মতিলাল নেহরু নাকি লালা লাজপত রায়? তাহলে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত দাদাভাই নৌরোজি। অপশন 2 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা কোন অধিবেশনে সেটা বলতে হবে। কলকাতা অধিবেশন, লাহোর অধিবেশন, এলাহাবাদ অধিবেশন নাকি মাদ্রাজ অধিবেশন? পূর্ণ স্বরাজের দাবি দেওয়া হয়েছিল লাহোর অধিবেশনে। অপশান 2 হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন জি.কে. গোখলে, মানে গোপাল কৃষ্ণ গোখলে। অপশান 1 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধীর লেখায় গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন কে? অপশানগুলো দেখো, বার্নার্ড শ, কার্ল মার্কস, লেনিন নাকি লিও টলস্টয়? মহাত্মা গান্ধীর লেখায় গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন লিও টলস্টয়। অপশান 4 হচ্ছে কারেক্ট আনসার। এটা এসএসসি সিজিএল 2010 প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে কাকে সঠিকভাবে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয়? লোকাল সেলফ গভর্নমেন্ট অফ ফাদার কাকে বলা হয় বলতে হবে। লর্ড মেও, লর্ড রিপন, লর্ড কার্জন নাকি লর্ড ক্লাইভ? রাইট আনসার হবে লর্ড রিপনকে বলা হয়। অপশান 2 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, কোন গভর্নর জেনারেল ল্যাপসের মতবাদের সাথে যুক্ত? ল্যাপস বলতে ভ্রষ্টতা। তাহলে রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে লর্ড ডালহৌসি যুক্ত ল্যাপসের মতবাদের সাথে। অপশান 2 হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত ডিমিনিয়ন স্ট্যাটাস অর্জন করেছিল কোন সালের কত তারিখে? ডিমিনিয়ন স্ট্যাটাস অর্জন করেছিল ভারত 1947 সালের 15ই আগস্ট। অপশান 2 হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের মধ্যে কে প্রথম ইনস্ট্রুমেন্টস অফ অ্যাক্সেসে স্বাক্ষর করেছিলেন? অপশানগুলো দেখো, বরোদার মহারাজ, ট্রাভেনকোরের দেওয়ান, হায়দ্রাবাদের নিজাম, যোধপুরের রাজা। তাহলে ইনস্ট্রুমেন্টস অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করেছিলেন প্রথম হচ্ছে ট্রাভেনকোরের দেওয়ান। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। এটা এসএসসি সিজিএল 2010 প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর, 19 শতকে ভারতীয় হস্তশিল্প যে শিল্পের পতন হয়েছিল তার জন্য দায়ী করা হয় 4টে অপশানের মধ্যে কোনটা ঠিক? তাহলে ভারতীয় হস্তশিল্পের পতনের জন্য দায়ী 4টে অপশানের মধ্যে ঠিক হবে হচ্ছে উপরের সবগুলোই। অর্থাৎ শুধুমাত্র ব্রিটিশ উৎপাদন শিল্প থেকে প্রতিযোগিতা করা, শুধুমাত্র ভারতীয় রাজকীয় আন্দোলনের অন্তর্ধান, এলিয়ান শাসন প্রতিষ্ঠা, এগুলো সবই হচ্ছে এই পতনের জন্য দায়ী।
বোঝা গেল। পরবর্তী প্রশ্ন দেখো, সাইমন কমিশন কেন ভারতীয়রা বয়কট করেছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা আসে। সাইমন কমিশন ভারতীয়রা বয়কট করেছিল তার কারণ এতে কোনো ভারতীয়কে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি, মানে ভারতীয় কোনো সদস্য ছিল না, শুধু যা ছিল সব ইংরেজ সদস্য ছিল, তাই জন্য সাইমন কমিশনকে বয়কট করে দিয়েছিল ভারতীয়রা। বোঝা গেছে, অপশন 1 হচ্ছে রাইট আনসার। পরবর্তী দেখো 14 নম্বর, নিচের মধ্যে কে ভারতে প্রথম সংবাদপত্র শুরু করেছিলেন? দাদাভাই নৌরোজি, উমেশচন্দ্র ব্যানার্জি, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জেমস এ হিকি? প্রথম ভারতে সংবাদপত্র চালু করেছিলেন জেমস হিকি। অপশান 4 হচ্ছে রাইট আনসার। এখানে একটা ইনফরমেশন জেনে রাখবে, এই জেমস এ হিকির পুরো নাম হচ্ছে জেমস আগাস্টাস হিকি। ইনি কর্তৃক ব্রিটিশ রাজের অধীনে ভারতের প্রথম প্রধান সংবাদপত্র দি বেঙ্গল গেজেট এটা প্রকাশ করা হয়েছিল 1780 সালে। এটাও কিন্তু মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, ভারতের ইংরেজি শিক্ষার প্রচলন হয় কার দ্বারা? লর্ড কার্জন, জওহরলাল নেহরু, লর্ড ম্যাকলে, লর্ড ডালহৌসি? ভারতে ইংরেজি শিক্ষার প্রচলন হয় লর্ড ম্যাকলে দ্বারা। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 16 নম্বর প্রশ্ন দেখো, ভারতে গুরুত্বপূর্ণ ফরাসি দখল করেছিল কোথায়? গোয়াতে, পন্ডিচেরিতে, দমন নাকি কোচিনে? মানে ফ্রেঞ্চ পজিশন নিয়েছিল ভারতে প্রথম হচ্ছে পন্ডিচেরিতে। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 1833 সালে সনদ আইন বিধান অনুসারে একটি আইন কমিশনের সভাপতিত্বে গঠিত হয়েছিল কার দ্বারা? লর্ড বেন্টিং, রাজা রামমোহন রায়, লর্ড ম্যাকলে নাকি লর্ড ডালহৌসি? রাইট আনসার হবে লর্ড ম্যাকলে দ্বারা। অপশন 3 হচ্ছে রাইট আনসার। এটা এসএসসি 2010-এ প্রশ্নটা এসেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়া প্রথম ভারতীয় কে ছিলেন বলতে হবে। অপশনগুলো দেখো, উমেশচন্দ্র ব্যানার্জি, বেহরামজি মালাবারি, দিনশো এডুলজি ওয়াচা, যেটাকে শর্টে বলা হয় ডিএন ওয়াচা, আর অপশন 4 হচ্ছে দাদাভাই নৌরোজি। তাহলে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়া প্রথম ভারতীয় ছিলেন হচ্ছেন দাদাভাই নৌরোজি। ওকে, অপশন 4 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, কে বলেছিলেন দেশপ্রেম ধর্ম এবং ধর্ম হলো ভারতের প্রতি ভালোবাসা? এটা বলেছিল হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন 4 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধীজির মতে নিচের কোনটি সত্যাগ্রহের প্রধান মাধ্যম? অপশনগুলো দেখো, অহিংসা, ধর্মঘট, বিক্ষোভ নাকি আইন অমান্য? রাইট অ্যান্সার হবে ক এবং ঘ, এই দুটো অপশন যে দুটি আছে সেটা হবে রাইট অ্যান্সার। মানে অসহযোগিতা এবং আইন অমান্য এই দুটি হচ্ছে গান্ধীজির মতে সত্যাগ্রহের প্রধান মাধ্যম। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন দেখো, হরদয়াল একজন বুদ্ধিজীবী দৈত্য, এর সাথে যুক্ত ছিল কোনটি? অর্থাৎ হরদয়াল কিসের সাথে যুক্ত? হোমরুল আন্দোলন, গদর আন্দোলন, স্বদেশী আন্দোলন নাকি অসহযোগ আন্দোলন? এটা রাইট অ্যান্সার হবে গদর আন্দোলনের সাথে যুক্ত। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, হরদয়াল একজন ইন্টেলেকচুয়াল জায়ান্ট ছিল, তাকে বলা হতো, তিনি যুক্ত ছিলেন গদর আন্দোলনের সাথে। ওকে, অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সমুদ্রপথ আবিষ্কারের কৃতিত্ব যায় কাদের প্রতি? ফরাসি, ডাচ, পর্তুগিজ নাকি ইংরেজ? এটা রাইট অ্যান্সার হবে পর্তুগিজদের প্রতি প্রধান কৃতিত্বটা যায় সমুদ্রপথ আবিষ্কারের। কেন যায় না, প্রথম সমুদ্রপথ আবিষ্কার করে আমরা জানি ভাস্কো ডা গামা। তাহলে ভাস্কো ডা গামা কোথাকার বাসিন্দা? পর্তুগিজের বাসিন্দা, তাই এটা পর্তুগিজ আনসার হবে। বোঝা গেছে। ইউরোপ থেকে ভারতে প্রথম সরাসরি যাত্রা করা প্রথম জাহাজের নাম কি? এটাও তোমরা জেনে রাখবে, কমান্ডার। ওকে, এটাও কিন্তু প্রশ্ন আসে, যারা ডব্লিউবিসিএস এর মতো এক্সাম তোমরা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো অবশ্যই এটা ইম্পর্টেন্ট, এবং এসএসসিতেও একবার রিপিট হয়েছে এই প্রশ্নটা, তাই ইম্পর্টেন্ট কিন্তু এটা। পরবর্তী প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ মন গানটি প্রথম 1912 সালে জানুয়ারিতে প্রকাশিত হয়েছিল কোন শিরোনামে? সেটা বলতে হবে। অপশনগুলো দেখো, জয় হে, রাষ্ট্রজাগৃত, ভারত বিধাতা নাকি মাতৃভূমি? এটা একটু পেন্টিং মিস ছিল, এটা জয় হে হবে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে ভারত বিধাতা শিরোনামে হচ্ছে প্রকাশ হয় জনগণ মন গানটি 1912 সালে। 1912 সালে জানুয়ারিতে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজের সরকারি অঙ্গ তত্ত্ববোধিনী পত্রিকায় জনগণ মন প্রথম ভারত বিধাতা নামে প্রকাশিত হয়েছিল। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসেই তত্ত্ববোধিনী পত্রিকাটা থেকে, যে কোন পত্রিকায় জনগণ মন প্রথম প্রকাশিত হয়েছিল? এটা তত্ত্ববোধিনী পত্রিকা। কার? না দেবেন্দ্রনাথ ঠাকুরের। ওকে, সালটাও মনে রাখবে 1912। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরবর্তী প্রশ্ন দেখো, 1908 সালে বালগঙ্গাধর তিলককে ব্রিটিশদের কোন কারাবাসে পাঠানো হয়েছিল? পাঠানো হয়েছিল মান্দালয়ের কারাবাসে। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, আইন অমান্য আন্দোলন মহাত্মা গান্ধী শুরু করেছিলেন কত সালে? এটা শুরু হয়েছিল 1930 সালে। অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে একটা এক্সট্রা ইনফরমেশন তোমাদের জানতে হবে 1930 সালের গুরুত্বটা। অর্থাৎ 1930 সালের 12ই মার্চ ঐতিহাসিক দিনে গান্ধী আরোহীন ডান্ডি লবণ মার্চের আয়োজন করেন। আইন অমান্য আন্দোলনের উদ্বোধনও করেছিলেন, যেখানে তিনি ব্রিটিশ সরকার কর্তৃক আরোপিত যে লবণ আইন সেটা তিনি ভঙ্গ করেছিলেন এই 1930-এই। তাহলে 1930-এর গুরুত্বটা কিন্তু অবশ্যই জানতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলায় কোন স্থানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1651 সালে মুঘলদের দ্বারা বাণিজ্য ও কারখানা নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল? মুঘলদের দ্বারা বলেছে। ওকে, তাহলে কোথায়? কলকাতা, কাসিম বাজার, সিংহন নাকি বর্ধমান? রাইট অ্যান্সার হবে কাসিম বাজারে। কাসিম বাজারে হচ্ছে
তোমার অনুমতি দেওয়া হয়েছিল কারখানা নির্মাণের জন্য। এবার এখানে একটা ইনফরমেশন তোমাদের জানতে হবে, এই বাংলার অভ্যন্তরে প্রথম কারখানা যে 1651 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে মেনলি প্রধান কারখানাটা স্থাপিত হয় প্রথম হচ্ছে হুগলিতে। কিন্তু দেখো এখানে অপশানে কোনো জায়গায় হুগলি নেই, যেহেতু কাশিম বাজার আছে তাই আনসারটা কাশিম বাজার হচ্ছে। কেন না, পরবর্তীকালে এটা পাটনা এবং কাশিম বাজারে হচ্ছে কারখানাগুলো স্থাপন হয়েছিল। প্রথমে হুগলিতে হয়েছিল, তারপর পাটনা, তারপর হচ্ছে কাশিম বাজারে হয়েছিল। তাই অপশানে যেহেতু কাশিম বাজার আছে তাই কাশিম বাজার আনসার করা হয়েছে। আর যদি তোমাদের অপশানে যদি দুটো থাকে, অর্থাৎ হুগলিও আছে কাশিম বাজার আছে, তখন তোমরা কিন্তু হুগলি আনসার করবে, বা শুধু হুগলি থাকলে তো অবশ্যই হুগলি আনসার হবে, এটা কিন্তু মনে রাখবে। ওকে, আর এখানে আরেকটা ইনফরমেশন জানবে, কলকাতা প্রতিষ্ঠা করেছিলেন কে? জব চান্নো। ওকে, আর কলকাতার আদি নাম কি ছিল? আলীনগর, এটাও কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন কে? অপশনগুলো দেখো, চন্দ্রশেখর আজাদ, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং নাকি ইকবাল। তাহলে ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন ভগৎ সিং, অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে দ্বৈত শাসন চালু হয়েছিল কত সালে? এটা চালু হয়েছিল 1919-এ, অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ইয়ং ইন্ডিয়া এবং হরিজনের সম্পাদক কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ইয়ং ইন্ডিয়া এবং হরিজনের সম্পাদক কে ছিলেন বলতে হবে। নেহেরু, আম্বেদকর, মহাত্মা গান্ধী নাকি সুভাষচন্দ্র বসু? এটা রাইট অ্যান্সার হবে মহাত্মা গান্ধী, অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী দেখো, নিচের কারা 3টি গোল টেবিল সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন? যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টে গোল টেবিল বৈঠক হয়েছিল, এই 3টে গোল টেবিল বৈঠকে অংশ নিয়েছিল কে বলতে হবে। এগুলো দেখো, বি.আর. আম্বেদকর, এম.এম. মালাভিয়া, বল্লভভাই প্যাটেল নাকি গান্ধীজি? তাই 3টে গোল টেবিল বৈঠকে অংশ নিয়েছিল বি.আর. আম্বেদকর। ওকে, অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বেদে ফিরে আসুন এই আহ্বান দেওয়া হয়েছিল কার দ্বারা? স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, অরবিন্দ ঘোষ নাকি রাজা রামমোহন রায়? রাইট অ্যান্সার হবে স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছিল। ওকে, অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, সাইমন কমিশন ভারতের জাতীয়তাবাদী নেতারা বয়কট করেছিল, তার কারণটা কি? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই এটা রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন 2 যেটা আছে, কমিশনের সকল সদস্যই ছিল ইংরেজ। ওকে, এটা জানবে। এই সাইমন কমিশন ভারতের জাতীয়তাবাদী নেতারা বয়কট করে দিয়েছিল, তার মূল অ্যাকচুয়ালি একটাই কারণ ছিল যে তাতে কোনো ভারতীয় সদস্য ছিল না, শুধুমাত্র যা সদস্য ছিল সবাই ইংরেজ। এই কারণের জন্য হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদীরা এই সাইমন কমিশনকে বয়কট করে দিয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত ব্রিটিশ ব্যক্তিদের মধ্যে কে 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসাবে স্বীকার করেছে? এটা জাতীয় বিদ্রোহ হিসেবে স্বীকার করেছে হচ্ছে ডিসরায়েলি, অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, সাম্প্রদায়িক ভোটার ভারতে প্রথমবার জন্য চালু হয়েছিল কত সালে? সাম্প্রদায়িক ভোটার চালু হয়েছিল প্রথম 1909 সালে, অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। এখানে একটা ইনফরমেশন দেখো, 1909-এর ভারত সরকার আইন যা মল্লে মিন্টো সংস্কার নামেও পরিচিত, এটাও কিন্তু জানবে, এখান থেকে প্রশ্ন আসে যে মল্লে মিন্টো সংস্কার কত সালে হয়েছিল? এটা 1909 সালে হয়েছিল। ওকে, এখানে আরেকটা জিনিস জানবে, মুসলমানদের আলাদা ভোটার এবং সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব প্রদান করে। প্রথমবারের মতো কাউন্সিলগুলিতে প্রতিনিধিদের ফিরে আসার জন্য ভোটার শ্রেণী ও সম্প্রদায়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, 1934 সালে যে দুটি রাজ্য অকংগ্রেস মন্ত্রক ছিল সেগুলি হলো কোন দুটি? বাংলা পাঞ্জাব, পাঞ্জাব এবং NWFP, মাদ্রাজ এবং কেন্দ্রীয় প্রদেশ, বিহার এবং উত্তরপ্রদেশ। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? অকংগ্রেস মন্ত্রক ছিল হচ্ছে বাংলা এবং পাঞ্জাব, অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী কোন নীতি মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য দূর করার চেষ্টা করেছিলেন? অপশানগুলো দেখো, যন্ত্রপাতি বিলোপ, গ্রাম শিল্প প্রতিষ্ঠা, অহিংসা গ্রহণ, ট্রাস্টিশিপ তত্ত্ব। তাহলে রাইট অ্যান্সার কি হবে? ট্রাস্টিশিপ তত্ত্ব দ্বারা, অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। এটার মাধ্যমে গান্ধীজি অর্থনৈতিক বৈষম্য দূর করার চেষ্টা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি প্রথম ইংরেজ জাহাজ যা ভারতে এসেছিল? ইংরেজ জাহাজ বলেছে, কোনটি ভারতে এসেছিল? তাই অপশানগুলো দেখো, এলিজাবেথ, বাংলা, লাল ড্রাগন নাকি মেফ্লোয়ার? রাইট অ্যান্সার হবে লাল ড্রাগন। এটা ইংরেজদের প্রথম জাহাজ যেটা ভারতে এসেছিল। ওকে, এখানে একটা ইনফরমেশান জানবে, 31শে ডিসেম্বর 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম সমুদ্রযাত্রা শুরু করে, আর 13ই ফেব্রুয়ারি 1601 সালে ভারতে এসে তারা পৌঁছেছিল। যারা WBCS এবং UPSCর মতো এক্সামগুলো দিচ্ছ তাদের জন্য এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন কে? এটা প্রতিষ্ঠা করেন আগা খান, অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধীজির লেখায় প্রভাবিত হয়েছিলেন কে? লিও টলস্টয় হচ্ছে গান্ধীজির লেখায় প্রভাবিত হয়েছিলেন, অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গভর্নর জেনারেল যিনি সতীদাহ প্রথা বাতিল করেছিলেন তিনি কে?
রাইট অ্যান্সার হবে লর্ড উইলিয়াম বেন্টিং। ইনি কি করেছিলেন, সতীদাহ প্রথাকে অ্যাবলিশ করে দিয়েছিল। ওকে, অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধীজি কোন সালে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল 1919-এ। অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, রানীর ঘোষণাপত্র জারির জন্য 1885 সালের 1 নভেম্বর রাজকীয় দরবার কোথায় অনুষ্ঠিত হয়েছিল? লখনৌ, এলাহাবাদ, দিল্লি, কানপুর। রাইট অ্যান্সার হবে এলাহাবাদে তোমার রাজকীয় দরবার অনুষ্ঠিত হয়েছিল। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কাকে নতুন ভারতের নবী বলা হয়? প্রফেট অফ নিউ ইন্ডিয়া কাকে বলা হয় বলতে হবে। দয়ানন্দ সরস্বতী, শ্রীরামকৃষ্ণ, রাজা রামমোহন রায় নাকি স্বামী বিবেকানন্দ? রাইট অ্যান্সার হবে শ্রীরামকৃষ্ণকে বলা হয় নতুন ভারতের নবী। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কে ঘোষণা করেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি এটা পাবো? অপশানগুলো দেখো, গোপাল কৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক, লালা রাজপথ রায়, কে.টি. তেলং। কে.টি. তেলংয়ের পুরো নাম হচ্ছে কাশীনাথ ত্রিম্বক তেলং। ওকে, তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি এটা পাবো। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 1909 সালের ভারতীয় কাউন্সিল অ্যাক্ট জনপ্রিয়ভাবে পরিচিত ছিল কোনটির মাধ্যমে? সংসদ আইনের মাধ্যমে, মন্টেগু চেমসফোর্ড সংস্কার নাকি মল্লে মিন্টো সংস্কার নাকি জুডিশিয়ার অ্যাক্ট? তাহলে এটা মল্লে মিন্টো সংস্কার দ্বারা পরিচিত ছিল ভারতীয় কাউন্সিল অ্যাক্ট। বোঝা গেছে? অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কেন্দ্রীয় সরকারের যুক্তরাষ্ট্রীয় গঠন ভারতে চালু হয়েছিল কোন আইন দ্বারা? এটা চালু হয়েছিল 1935 সালে ভারত সরকার আইন দ্বারা। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, রয়্যাল এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্যার উইলিয়াম জোন্স, স্যার জন মার্শাল, আর.ডি. ব্যানার্জি, স্যার উইলিয়াম বেন্টিং। তাই রয়্যাল এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1784 সালের 15ই জানুয়ারি। এটাও কিন্তু মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় সেনাবাহিনী মানে যেটা আজাদ হিন্দ ফৌজ নামে পরিচিত, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কার বিরুদ্ধে যুদ্ধ করেছিল বলতে হবে। জার্মানি, জাপান, ইতালি নাকি গ্রেট ব্রিটেন? তাহলে এটা যুদ্ধ করেছিল গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ভারতীয় জাতীয় সেনাবাহিনী। এই ভারতীয় ন্যাশনাল আর্মি আজাদ হিন্দ ফৌজ নামে যেটা পরিচিত ছিল, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ পূর্ব এশিয়ার 1942 সালে ভারতীয় জাতীয়তাবাদের দ্বারা গঠিত একটি সশস্ত্র বাহিনী। এটাও কিন্তু জেনে রাখবে। আর সেনাবাহিনীর মূল লক্ষ্য কী ছিল, অর্থাৎ আজাদ হিন্দ ফৌজের মূল লক্ষ্য ছিল ভারতকে স্বাধীন করা। তাই তারা কি করেছিল, জাপানের সহায়তা নিয়েছিল, আর তাই জন্য গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে তারা লড়াই করেছিল। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। কার শাসনকালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1904 পাস হয়েছিল? তাহলে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছিল লর্ড কার্জনের সময়। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কাকোরি রেল ডাকাতি যে মামলাটা ছিল তার মূল হিরো বা নায়ক কে ছিল বলতে হবে। রামপ্রসাদ বিসমিল, ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত নাকি বরকতুল্লাহ? এটা রাইট অ্যান্সার হবে কোনটা? রামপ্রসাদ বিসমিল। অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, তেরঙ্গা জাতীয় পতাকা হিসাবে গৃহীত হয়েছিল কোন অধিবেশনে? এটা হয়েছিল লাহোর কংগ্রেসের অধিবেশনে। অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। এখানে একটা ইনফরমেশান অবশ্যই তোমাদের জানতে হবে। এই 1929 সালের 29শে ডিসেম্বর এই লাহোর অধিবেশনটা হয়েছিল জাতীয় কংগ্রেসে। আর এখানে সভাপতি কে ছিলেন না জওহরলাল নেহরু, সর্বকনিষ্ঠ সভাপতি হয়েছিলেন তিনি। আর এই অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের জগতে তাৎক্ষণিক লক্ষ্য হিসাবে পূর্ণ স্বরাজ অর্জনকে গ্রহণ করেছিল এবং তেরেঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। এবং আর একটা ইনফরমেশান জানবে, এই লাহোর অধিবেশনটা কোথায় হয়েছিল বা তেরেঙ্গা পতাকাটা উত্তোলন করা হয়েছিল? রাভি নদীর তীরে। এটা কিন্তু জানবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, যে কোনো এক্সামে তোমরা প্রিভিয়াস ইয়ার ঘাঁটলে দেখতে হবে এই প্রশ্নটা এসেছে। অপশানগুলো দেখো, A.O. হিউম, W.C. ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বৈরুদ্দিন তয়েবজি। এটা রাইট অ্যান্সার হবে উমেশ চন্দ্র ব্যানার্জি, অর্থাৎ W.C. ব্যানার্জি। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। এই জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশনটা হয়েছিল এটা কোথায় হয়েছিল? বোম্বেতে, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এটা হয়েছিল। কত সালে? 1885 সালে। এটা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ডান্ডি মার্চ কখন করা হয়েছিল? ডান্ডি মার্চ হয়েছিল হচ্ছে 1930 সালের 12ই মার্চ। তোমার সালটার সাথে সাথে তোমার ডেটটাও মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো 53 নম্বর, নিষ্ক্রিয় প্রতিরোধের মতবাদের প্রথম প্রবর্তক কে ছিলেন? অপশানগুলো দেখো, বি.জি. তিলক, অরবিন্দ ঘোষ, লালা রাজপথ রায়, জি.কে. গোখলে। নিষ্ক্রিয় প্রতিরোধের মতবাদের প্রথম প্রবর্তক ছিলেন অরবিন্দ ঘোষ। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 1940 থেকে 1946-এর সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আজাদ, রাজেন্দ্র প্রসাদ। রাইট অ্যান্সার হবে মৌলানা আজাদ। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 1909 সালের মল্লে মিন্টো সংস্কার কিসের জন্য পরিচিত?
পৃথক নির্বাচক মণ্ডলী, প্রাদেশিক শাসনতন্ত্র, প্রাদেশিক স্বায়ত্তশাসন নাকি ফেডারেলিজম বা বাংলায় যেটা বলে মৈত্রীতন্ত্র। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? মল্লেমিন্টো সংস্কারের জন্য যেটা পরিচিত সেটা হচ্ছে পৃথক নির্বাচক মণ্ডলী, যেটাকে বলা হয় সেপারেট ইলেক্টোরেটস। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রিটিশ শাসনামলে ভারতের সচিব দ্বারা কি বোঝানো হয়েছিল? ওই 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক বলতে হবে। ব্রিটিশ শাসনামলে ভারতের সচিব দ্বারা বোঝানো হয়েছিল একজন ব্রিটিশ মন্ত্রী ভারত সরকারের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, লখনৌ চুক্তির মধ্যে একটি চুক্তি ছিল কোনটি? 4টে অপশানের মধ্যে একটা লখনৌ চুক্তি আছে, এর মধ্যে কোনটি সঠিক সেটা বলতে হবে। তাই এটার মধ্যে সঠিক হচ্ছে আইনসভার আসন ভাগাভাগি সংক্রান্ত হিন্দু ও মুসলমান, অর্থাৎ অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ আইনসভায় যে আসন সংরক্ষণ আছে সেখানে হিন্দু এবং মুসলমানদের সেপারেট থাকতে হবে, এই নিয়ে হচ্ছে লখনৌ চুক্তিটা হয়েছিল। বোঝা গেছে? আরও কিছু চুক্তির মধ্যে ছিল, কিন্তু এখানে শুধুমাত্র কোনটা সঠিক জানতে চেয়েছে, তাই অপশান 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কংগ্রেস ও মুসলিম লীগের যৌথ অধিবেশন 1916 সালে অনুষ্ঠিত হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কংগ্রেস আর মুসলিম লীগের যে যৌথ অধিবেশন সেটা কত সালে হয়েছিল, এখান থেকে প্রশ্ন আসে 1916 সালে, কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে কোথায় হয়েছিল সেটা বলতে হবে। এটা হয়েছিল লখনৌতে। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের মধ্যে কে 1920 সালে অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস ফেডারেশন প্রতিষ্ঠা করেছিলেন? এটা প্রতিষ্ঠা করেছিলেন B.R. আম্বেদকর। অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম ট্রেডিং সেন্টার ছিল কোনটি? অর্থাৎ ব্যবসায়করণের জন্য তাদের প্রধান সেন্টার তারা প্রথম কোথায় করেছিল? এটা করেছিল সুরাটে। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কখন এবং কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি শিক্ষার মাধ্যম করার সিদ্ধান্ত নিয়েছিলেন? ভারতে ইংরেজি শিক্ষার প্রসার চালু করেছিলেন হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং 1835-এ। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ উচ্চ আদালত প্রতিষ্ঠা হয়েছিল কার দ্বারা? রিপনের দ্বারা, মায়োর দ্বারা, লর্ড লিটনের দ্বারা নাকি কার্জনের দ্বারা? তাহলে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে লোকাল সেলফ গভর্নমেন্ট প্রতিষ্ঠা হয়েছিল লর্ড রিপন দ্বারা। অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি পেরিয়ার নামে পরিচিত? অর্থাৎ এই 4টে অপশান আছে, এনাদের মধ্যে কে পেরিয়ার নামে পরিচিত সেটা বলতে হবে। এটা পরিচিত হচ্ছে E.V. রামস্বামী নাইকার। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। এই E.V. পুরো কথা হচ্ছে ইরোড ভেঙ্কটাপ্পা রামস্বামী। ওকে, এনার পুরো নাম আর কি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন স্থানে রাউতারি বসতি চালু হয়েছিল? রৌতারি বা রাউতারি একই, এই বসতি চালু হয়েছিল কোন স্থানে? এটা চালু হয়েছিল মাদ্রাজ এবং বোম্বেতে। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি 1857 সালের বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল না? ভালো করে প্রশ্নটা দেখবে, কেন্দ্র ছিল না কোনটা 1857 সালের বিদ্রোহে জিজ্ঞাসা করেছে। এটা রাইট অ্যান্সার হবে আগ্রা ছিল না, কিন্তু কানপুর, লখনৌ, ঝাঁসি এগুলো কিন্তু 1857 সালের বিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্র কিন্তু ছিল এগুলো। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, নিচের মধ্যে কে বাংলায় দ্বৈত সরকার ব্যবস্থা বাতিল করেন? ভালো করে দেখবে, অ্যাবলিশ করেছিল অর্থাৎ বাতিল করেছিল দ্বৈত শাসন ব্যবস্থাটা কে সেটা বলতে হবে। রাইট অ্যান্সার হবে লর্ড ওয়ারেন হেস্টিংস। অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি শিক্ষার মিনিট প্রণয়নের জন্য বিখ্যাত? অর্থাৎ এডুকেশন মিনিটে যেটা আছে এটা কে প্রণয়ন করেছিল বলতে হবে। এটা রাইট অ্যান্সার হবে লর্ড ম্যাকলে। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের মধ্যে কে সীমান্ত গান্ধী নামে পরিচিত? অপশানগুলো দেখো, খান আব্দুল গাফর খান, খান সাহেব, চৌধুরী শওকত উল্লাহ নাকি লিয়াকত আলী খান? তাহলে সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফর খান। অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভূমি মেয়াদের রাউতারি পদ্ধতি এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে এই 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক? মানে রাউতারি যে বন্দোবস্তটা ছিল ভূমি ব্যবস্থা, এই 4টে অপশানের মধ্যে কোনটি ঠিক? এটা হচ্ছে অপশান 1-এ যেটা আছে, অর্থাৎ রাউতার তার নিজের জমির মালিক এবং জমিতে মূল্যায়নকৃত রাজস্ব সরাসরি রাজ্যকে প্রদান করবে, এইটা হচ্ছে সঠিক। তাহলে অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, স্বামী দয়ানন্দ সরস্বতী 1857 সালে প্রথম আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এটা তো আমরা জানলাম, এখান থেকে প্রশ্ন আসে যে কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী কত সালে? 1875 সালে। কিন্তু এটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সেটা জানতে চেয়েছে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বেতে। অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 19তম শতাব্দীর ভারতে সামাজিক সংস্কার আন্দোলনের পথিকৃৎ ছিলেন নিচের মধ্যে কে? অরবিন্দ ঘোষ, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি কেশবচন্দ্র সেন? তাহলে এটা সামাজিক সংস্কার আন্দোলনের পথিকৃৎ ছিলেন রাজা রামমোহন রায়। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, হোম রুল আন্দোলন কে শুরু করেছিলেন? অ্যানি বেসান্ট, পদ্মজা নাইডু, কমলা দেবী চট্টোপাধ্যায় নাকি রাজকুমারী অমৃত কৌর? রাইট অ্যান্সার হবে অ্যানি বেসান্ট শুরু করেছিলেন হোম রুল আন্দোলন।
পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধী আরোইন চুক্তি কবে হয়েছিল? গান্ধী আরোইন চুক্তি হয়েছিল 1931-এ। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদ খানের ব্যাপারে কোনটি সত্য ছিল না? ওকে, ওয়াজ নট ট্রু অ্যাবাউট দ্য সৈয়দ আহমেদ খান। কোনটা সঠিক নয়? চারটে অপশনের মধ্যে বলতে হবে। সঠিক নয় হচ্ছে তিনি মুসলিম লীগের নেতা ছিলেন না, তাই অপশন 2টা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যেহেতু বলেছে এখানে সত্য নয় কোনটা, মানে ঠিক নয় কোনটা, তিনি মুসলিম লীগের সদস্য ছিলেন না বা নেতা ছিলেন না, এইটা সঠিক, মানে অপশন 2 হচ্ছে এখানে রাইট অ্যান্সার হবে। কিন্তু তিনি আলিগড়ের মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, এটাও সঠিক। অপশন 3তে যেটা আছে আলিগড় আন্দোলনের নেতা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান, এটাও সঠিক। ভারতের জাতীয় কংগ্রেসের বিরোধিতা করেছিলেন ইনি, এটাও সঠিক। কিন্তু সঠিক নয় হচ্ছে অপশন 2টা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখব, নীল দর্পণকারীদের বিরুদ্ধে বিদ্রোহ চিত্রিত একটি নাটক হচ্ছে নীল দর্পণ, সেটি কার লেখা? দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি নবীন চন্দ্র সেন? নীল দর্পণ লেখা হচ্ছে দীনবন্ধু মিত্রের। অপশন 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কিত ছিল কিসের সাথে? নীল বিদ্রোহের সাথে, মিল মালিকদের বিরোধের সাথে, প্লেগের সাথে নাকি জমির নতুন মূল্যায়নের সাথে? তাহলে চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কিত ছিল নীল বিদ্রোহের সাথে। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের মধ্যে কে ল্যাপসের মতবাদের বাস্তবায়ন করেছিলেন? মানে ল্যাপসের মতবাদটাকে ইমপ্লিমেন্ট করেছিলেন সেটা বলতে হবে। লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড হেস্টিংস নাকি লর্ড রিপন? রাইট অ্যান্সার হবে লর্ড ডালহৌসি এটা করেছিল। ওকে, অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পর্তুগিজরা ভারতের মাটিতে তাদের প্রথম দুর্গ নির্মাণ করেছিলেন, সেটা কোথায় করেছিল? ভালো করে প্রশ্ন দেখবে, পর্তুগিজদের কথা বলেছে। পর্তুগিজরা প্রথম ভারতের মাটিতে কোচিনে দুর্গ নির্মাণ করেছিল। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কত সালে ব্রিটিশরা বঙ্গভঙ্গ প্রত্যাহার করেছিল? বঙ্গভঙ্গ প্রত্যাহার করেছিল 1911-তে। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কে ব্রিটিশ এবং মুসলমানদের মধ্যে পুনর্মিলনের পক্ষে 1857 সালের অভ্যুত্থানের কারণ বিশ্লেষণ করেছিলেন? এটা করেছিলেন সৈয়দ আহমেদ খান। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতার আগ পর্যন্ত ব্রিটিশ প্রেসিডেন্সির অস্তিত্ব ছিল কার হাতে? এটা ছিল স্যার টমাস মুনরোর হাতে। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখব, অর্থনৈতিক নিষ্কাশন তত্ত্বটি প্রস্তাবিত হয়েছিল কার দ্বারা? এটা প্রস্তাবিত হয়েছিল দাদাভাই নৌরোজির দ্বারা। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল বোম্বেতে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো এক্সামে তোমার প্রিভিয়াস ইয়ার ঘাটলে এই প্রশ্নটা পেয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। এই বোম্বেতে কোথায় হয়েছিল? গোকুল দাস সংস্কৃত কলেজে। গোকুল দাস তেজপাল যে সংস্কৃত কলেজ আছে এখানে হয়েছিল। কত সালে? 1885 সালে। এটাও কিন্তু মনে রাখবে। পরবর্তী দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও অনেক এক্সামে রিপিট হয়েছে। এটা রাইট অ্যান্সার হবে বদরুদ্দিন তৈয়বজি। ওকে, ইনি হচ্ছেন প্রথম মুসলিম সভাপতি ছিলেন জাতীয় কংগ্রেসের। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। তিনি কোথায় করেছিলেন এই অধিবেশনটা? মাদ্রাজে। কত সালে? 1887 সালে। এটাও কিন্তু জেনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 1930 সালে চট্টগ্রামে সরকারি যে অস্ত্রাগার সশস্ত্র অভিযানের নেতৃত্ব দেওয়া হয়েছিল সেটা কে দিয়েছিল বলতে হবে। মানে চট্টগ্রামের যে সরকারি অস্ত্রাগার লুণ্ঠন যেটা হয়েছিল সেখানে নেতৃত্ব দিয়েছিলেন মাস্টার দা সূর্য সেন। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, জওহরলাল নেহরু প্রথমবারের মতো ভারতীয় তেরেঙ্গা উত্তোলন করেছিলেন, এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক? তিনি 1947 সালে লালকেল্লার প্রাচীরের দিকে করেছিলেন, 1929 সালে লাহোরে রাভি নদীর তীরে, নাকি যখন ভারত 1950 সালে এটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল তখন, নাকি যখন 1935 সালে ভারত সরকার আইন পাস হয়েছিল? তাহলে জওহরলাল নেহরু প্রথমবারের মতো ভারতীয় তেরেঙ্গা উত্তোলন করেছিলেন লাহোর অধিবেশনে রাভি নদীর তীরে 1929-এ। এখানে অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন, কোন অঞ্চলে বিরসা মুন্ডা ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করেছিলেন? তাহলে বিরসা মুন্ডা ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করেছিলেন ছোটনাগপুরে। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান দিয়েছিলেন কে? ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান দিয়েছিলেন মহাত্মা গান্ধী। অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন ব্রিটিশ ভাইসরয় বঙ্গভঙ্গের সঙ্গে যুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বঙ্গভঙ্গের সাথে যুক্ত হচ্ছে লর্ড কার্জন। ওকে, অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি কোন সালে বিখ্যাত ডান্ডি মার্চ করেছিলেন? ডান্ডি মার্চ হয়েছিল 1930-এ। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশনগুলো দেখো, লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিং, লর্ড ক্যানিং নাকি লর্ড লিটন? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা এসএসসি এমটিএস 2014-তে এসেছে এবং আদার্স অনেক এক্সাম এটা রিপিট হয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই এটা রাইট অ্যান্সার কি হবে? ভারতের গভর্নর জেনারেল ছিলেন মহাবিদ্রোহের সময় লর্ড ক্যানিং। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধীজি সাম্প্রদায়িক পুরস্কারের বিরোধিতা করেছিলেন কারণ তিনি ভেবেছিলেন এটি এনে দেবে কি না হিন্দু সমাজের বিভাজন, অর্থাৎ তিনি ভেবেছিলেন যে হিন্দু সমাজের বিভাজন এনে দিতে পারে এই সাম্প্রদায়িক পুরস্কারের বিরোধিতা করলে। ওকে, তাই অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি ব্রিটিশ সরকারকে আইনানুগ আদালতে বিনা বিচারে দোষী সাব্যস্ত করে কারাবন্দী করার অধিকার দিয়েছিল? তাহলে কোন আইন অনুযায়ী এটা করা হয়েছিল? এটা 1999 এর রাওলাট আইন দ্বারা করা হয়েছিল। অপশন 1 হচ্ছে এখানে রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধী আরউইন চুক্তির সাথে যুক্ত এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক? তাহলে গান্ধী আরউইন চুক্তির সাথে যুক্ত হচ্ছে আইন অমান্য আন্দোলন। ওকে, অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নিচের মধ্যে কে গদর আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, গদর আন্দোলনের সাথে যুক্ত ছিলেন লালা হরদয়াল। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয়নি? ভালো করে দেখবে, নট লিড বাই মহাত্মা গান্ধী, এটা রাইট অ্যান্সার হবে ওয়াবি আন্দোলন। ওয়াবি আন্দোলনটা মহাত্মা গান্ধী নেতৃত্ব দেয়নি, কিন্তু চম্পারণ সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এইগুলো সবই কিন্তু মহাত্মা গান্ধীর নেতৃত্ব দিয়েছিল। বোঝা গেছে? পরবর্তী প্রশ্ন, সাইমন কমিশনকে ব্রিটিশ পার্লামেন্ট কেন ভারতে পাঠিয়েছিল? এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়, বিভিন্নভাবে আসে, তাই এটা রাইট অ্যান্সার কি হবে? সাইমন কমিশনকে ব্রিটিশ পার্লামেন্ট কেন ভারতে পাঠিয়েছিল? না, দ্বৈত শাসনের কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটা জানার জন্য। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভালো প্রশ্ন এটা। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। ওকে, অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 100 নম্বর প্রশ্ন দেখো, আর্য সমাজ বিরোধী ছিল কিসের প্রতি? ঈশ্বরের অস্তিত্বের প্রতি, আচার এবং মূর্তি পূজার প্রতি, হিন্দু ধর্মের প্রতি নাকি ইসলাম ধর্মের প্রতি? তাহলে আর্য সমাজ বিরোধী ছিল আচার এবং মূর্তি পূজার প্রতি। ওকে, অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। এটা এসএসসি ট্যাক্স অফিসার 2014 এক্সামেতে এসেছে। আজকে এই 100টা প্রশ্ন ছিল তোমাদের এই 3 নম্বর সেটে। প্রত্যেকটা সেটে তোমাদের প্রায় 100টা করে প্রশ্ন থাকে, তা খুব ইম্পর্টেন্ট সেটগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। আশা করি এক্সামে তোমাদের খুবই কাজে দেবে। একদম 1999 সাল থেকে 2021 সাল পর্যন্ত একদম টিল ডেট পর্যন্ত যত প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং যেগুলো প্রশ্ন রিসেন্ট টপিক আসছে যে সমস্ত, সেইগুলোর উপর ভিত্তি করে এই সেটগুলো করা হচ্ছে। তাই সেটগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্য। অবশ্যই সেটগুলো তোমরা দেখো, আশা করি এক্সামে তোমাদের অনেকটাই উপকৃত হবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, তার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখো। নেক্সট তোমাদের ক্লাস দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।